স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সপ্তাহ জুড়ে ঘটে চলেছে একের পর এক অপহরণের ঘটনা। এরই মধ্যে নারায়ণগঞ্জে অপহরণ হওয়া 7 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় দোষী শনাক্ত বা শাস্তি না পাওয়ায় বরাবরই তারা থেকে যাচ্ছে অন্তরালে। তাই জননিরাপত্তার বিষয়টি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। এসব নিয়ে আজকের আলোচনা নারায়ণগঞ্জের শিক্ষা। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। স্বাগত আপনাদের। আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে এবং পরে মাননীয় প্রধানমন্ত্রীও গাজীপুরের জনসভায় বলেছেন যে এসব চোরাগোপ্তা হামলা, গুম, খুনের জন্য বিএনপি দায়ী। মানে এই যে বিএনপিকে দায়ী উনি বলছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তাতে কি মনে হয় না যে এই সরকারের থেকেও বিএনপি আসলে শক্তিশালী? প্রশ্নটা উঠেছে যে এই ধরনের ঘটনার জন্য কে দায়ী। এই সম্পর্কে আমি যে কথাটা আমি বলতে চাইবো তাহলে এই যে ঘটনাটি দুঃখজনক, এই ধরনের ঘটনা অনভিপ্রেত, এই ধরনের ঘটা আমাদের সকলের জন্য লজ্জাজনক। আমি সকলের উপর জোর দিচ্ছি। এখন এই কথা বলার পর আরও আমি বলতে চাইবো যে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা প্রকৃত দোষীকে সাব্যস্ত না করি, ততক্ষণ পর্যন্ত প্রকৃত দোষীকে সে সম্পর্কে কোনো বলা আমাদের পক্ষে মুশকিল, আমরা বলতে চাই না। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী সুস্পষ্ট বলেছেন যে যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে ধরা হবে এবং তাদেরকে ধরার জন্যে তিনি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে, পুলিশকে যথাযথ পদক্ষেপ, তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য দৃঢ় নির্দেশ দিয়েছেন। আপনি সুষ্ঠু তদন্তের আগে কোনো কথা বলার ব্যাপারে একটু সাবধানতা বা একটু কনজারভেটিভ দৃষ্টিভঙ্গি রাখছেন, কিন্তু কালকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে নারায়ণগঞ্জের ঘটনায় কোনো রাজনীতি নেই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এর জন্য বিএনপি দায়ী। এইসব ঘটনা কি সুষ্ঠু তদন্তকে প্রভাবিত করবে বলে আপনার কাছে মনে হয়? আমি মনে করি না। আমি মনে করি পেশাগত দক্ষতার সাথে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা দায়িত্ব পালন করবেন। এবং আমরা বাইরে থেকে যে যত কথাই বলি না কেন, কোনো ব্যক্তি বিশেষের সত্যিকারের দোষ কিংবা অপরাধ আমরা ঢাকা দিতে কিংবা আপনার অপরাধ দূর করতে কোনোদিনই সক্ষম হব না। জেনারেল ইব্রাহিম আজকে বেগম জিয়া শ্রমিক দলের গণজমায়েতে বলেছেন যে গুম করতে এলে আটকে রাখবেন, যে যেই পরিচিতিই গুম করতে আসুক তাকে আটকে রাখার কথা বলেছেন। তার এই নির্দেশনা, তিনি একটি সাংগঠনিক রেড অ্যালার্ট জারি করেছেন, তার এই নির্দেশনা কি আপনার উপরও প্রযোজ্য নাকি এটা শুধু বিএনপি লোকের উপরে? যার উপরে প্রযোজ্য হোক, আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করেন? সবার আগে আপনাকে ধন্যবাদ জানাই, দাওয়াত দিয়েছেন এবং সম্মানিত দর্শক শ্রোতাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে আপনার এই স্পর্শকাতর কিন্তু জনগুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এক হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যা কথা বলেছেন, আপনি সে প্রসঙ্গে ওনাকে কিছু প্রশ্ন করেছেন। আর মাননীয় সাবেক বিরোধী দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যা বলেছেন সেটি আমার থেকে জানতে চেয়েছেন। বেগম খালেদা জিয়া যা বলেছেন সেটা দেশবাসীর জন্য প্রযোজ্য, শুধু আমার জন্য নয় বা বিএনপির জন্য নয়। কারণ বাস্তবতা হলো এই মুহূর্তে বাংলাদেশে একটাই শব্দ, একটাই বাক্য উচ্চারিত 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 হচ্ছে। শব্দ তরঙ্গের যেমন বিভিন্ন মাত্রা আছে, সাউন্ড লেভেল আছে, এই উচ্চারণটা কিন্তু বিভিন্ন মাত্রায় উচ্চারিত হচ্ছে। সে উচ্চারিত হচ্ছে যে এরপরে কে গুম হবে, কে খুন হবে। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রযোজ্য। নো ডিক্টেটর ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর কোন স্বৈর শাসক শান্তিতে মরতে পারে নাই। মানে স্বৈরশাসক শান্তিতে মরতে পারে না? আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে স্বৈরশাসক বলছেন? হ্যাঁ, হি হ্যাজ ফেইলড টু গ্যারান্টি দি। ওনার মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ প্রতিদিনে, এটা কবেকার 1 তারিখের, এই যে কোনাতির ছবিটা আছে ক্যামেরাতে দেখাচ্ছে, কি বললেন? এটা তো উনি অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছেন। হোয়াট অ্যান এক্সেলেন্ট রিপ্লাই হি হ্যাজ গিভেন। আর এখানে কি বললেন? যে গত বছরের থেকে এই বছর গুম কম হইতাছে, খুন কম হইতাছে। আর হইতাছে যে এটাই তো বেশি না। উনি কি আবার কি বললেন? স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে থেকে কি বলা সম্ভব যে না আমি খুব আতঙ্কে আছি, আমি শুধু এইটুক বলবো, একটা দেশে মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেসপন্সিবিলিটি এক ধাপ নিচে প্রধানমন্ত্রীর থেকে। মাননীয় প্রধানমন্ত্রী একটা চেয়ার দখল করে আছেন, তো মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে দেশবাসীর কাছে। উনি বিএনপি এটার জন্য দায়ী বলে পার পাইতে পারেন না। উনি রাস্তায় বক্তৃতা দিচ্ছেন না,
উনি প্রধানমন্ত্রী হিসেবে সিকিউরিটি নিয়ে রাষ্ট্রীয় প্রোটোকল পেয়ে একটা ফাংশনে বক্তব্য দিচ্ছেন। এটা কিন্তু বিরোধী, এটা মাননীয় শেখ হাসিনার ব্যক্তিগত উক্তি না, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর উক্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলেন যে বিএনপি এটার জন্য দায়ী, তাহলে আপনি যে প্রশ্নটা করলেন তাহলে ম্যাজিস্ট্রেট যিনি তদন্তে যাবেন তিনি জেনেই বলবেন মাননীয় প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতেই হবে আমাকে। আমি আর কার ঘরে কয়টা মাথা মাননীয় শেখ হাসিনার বিরুদ্ধে আচরণ করবে? জেনারেল ইব্রাহিম এইটা খুবই চমৎকার বলেছেন। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে এই 7 জন নারায়ণগঞ্জ যারা মারা গেছেন তাদের মধ্যে 4 জনই কম বেশি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এখন আওয়ামী লীগের লোকেরা মারা গেলেও যদি এইটা সরকারের দায় পড়ে, বিএনপি কিন্তু পরদিনই বলেছে যে এর জন্য সব সরকারের এর জন্য দায়ী। আওয়ামী লীগের বিএনপিও বলেছে, মানে ব্লেম গেমটা কিন্তু না, আমি ব্লেম গেম উভয় পক্ষ, আমি সহ বাংলাদেশের সকল সচেতন ব্যক্তিকে বলবো ওনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে যে আমরা ব্লেম গেমে যাওয়া উচিত না। আমি এটা বলতে চাচ্ছি, আপনাকে এটা মনে করাই দিই, সারা বেগম কবরী বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নায়িকা, কনভার্টেড টু লেজিসলেটর, আইন প্রণেতা, ওনার সঙ্গে বর্তমান সংসদ সদস্য নারায়ণগঞ্জের কি সম্পর্কটা ছিল? ওটা তো আওয়ামী লীগেরই ঘর ছিল। দলের ভিতরে আভ্যন্তরীণ বিরোধ থাকতেই পারে, এর জন্য আমি আওয়ামী লীগকে দোষ দেব না, এটা বিরোধ থাকতেই পারে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিএনপির জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির মানদণ্ড বিএনপির জন্য একরকম আর আওয়ামী লীগের জন্য একরকম তো হতে পারে না। দেশের সকল নাগরিকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী। এটা কিন্তু মূল্যবান কথা বলেছেন জেনারেল আপনারা ইব্রাহিম। মানদণ্ড, আইনের মানদণ্ড এটা কিন্তু সকলের জন্য সমান। যেমন উদাহরণ তো আমরা যদি আগে বলি যে 414 জন লোককে ফাঁসি দিলেন সামরিক বাহিনীর থেকে ধরে নিয়ে জেনারেল জিয়া, সেই মানদণ্ডে তার বিচার হওয়া উচিত। যদি একজন লোককে হত্যা করলে ফাঁসি হয়, তাহলে আমি মনে করি যারা এর জন্য দায়ী, জেনারেল জিয়া দায়ী, তার তো 414 বার ফাঁসি হওয়া উচিত। কাজী ডক্টর আলমগীর, এটা বোধহয় আমাদের প্রসঙ্গের বাইরে চলে গেলাম আমরা, আসলে আমাদের তো এটা প্রসঙ্গের মধ্যে আছে, এটা কথাটা বুঝেছে সেজন্য বলছি, কিন্তু যে কথাটা বলতে 14 বছর পুরনো প্রসঙ্গ স্যার, আমরা না আনলে 30 বছর অ্যাপ্রক্সিমেটলি আমি যে কোনো টক শোতে গেলে একটা আনফরচুনেট জিনিস দেখি যে গত বছরের তুলনা, গত আমলের তুলনা, 30 বছর আগে একটা উত্তর কিন্তু খালেদ সাহেব ভালো করে দিয়েছেন। তিনি বলেছেন যে যারা খুন হয়েছে নারায়ণগঞ্জে, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। কাজেই তাদেরকে আওয়ামী লীগ খুন করেছে, এটা একেবারে সেজন্যই প্রথমে আমি বলেছি বিষয়টা তদন্ত হতে দেন। তদন্ত হওয়ার পর আমার মনে হয় এক্ষেত্রে যে উপসংহারে আমাদের পৌঁছানো সঙ্গত, সেই উপসংহারে আমি আওয়ামী লীগের নাম নিই, আপনি কেন আওয়ামী লীগের নাম নিব? আমি আওয়ামী লীগের নামটা না নিই, মিডিয়াতে আসছে যেমন প্রিজন ভ্যানের থেকে যে চিন্তা করা হয়েছে, সেখানে যুবলীগের নাম আসছে, ভদ্রলোকের নাম আসছে যিনি যুবলীগ করেন। আমি বরঞ্চ বলতে চাই, আপনার নিকট আবেদন থাকবে, দেশবাসীর নিকট আবেদন থাকবে, যেটা আওয়ামী লীগ বিএনপির বিষয় না, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিষয় এবং নাগরিক এবং কিছু অপরাধীদের বিষয়। ডক্টর আলমগীরকে আমি আরো না করে দিতে চাই যে নারায়ণগঞ্জে যে এই বিষয়ে আমি একমত। নারায়ণগঞ্জে খুনগুলি হচ্ছে, তাতে নারায়ণগঞ্জের যে নির্বাচিত মেয়র যিনি আওয়ামী লীগ করেন, তিনিও কিন্তু দায়ী করছেন আওয়ামী লীগের নেতাদেরই। মানে ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া তো এখন দেশে কোনো দল নাই, মানে আওয়ামী লীগই খুন করছে বা খুনের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তাহলে এই কথাটা নিয়ে এগিয়ে যাচ্ছি যে আওয়ামী লীগ ছাড়া কোনো দল নাই দেশে। তার মানে এর বিপরীতে বিএনপি যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছেন, কিংবা তারা আপনার নানাভাবে নিপীড়ন করে, নানাভাবে আটকে রেখে, নানা ধরনের কথাটা কি ঠিক যে নানাভাবে নিপীড়ন করা? মনে রাখবেন যে যারা আইন লঙ্ঘন করে তাদেরকে লঙ্ঘনকারী হিসেবে, অপরাধী হিসেবে ধরা হয়, নিপীড়নের জন্য ধরা হয় না। আমি জেনারেল ইব্রাহিমের কাছে যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম সেটির উত্তর যদি পেতাম, যে গুম করতে হলে গুম করতে এলে আটকে রাখবেন, সেইটি আপনার উপর প্রযোজ্য কিনা, বা এটি যদি আপনার উপর প্রযোজ্য হয় বা না হয়, এটি দিয়ে আপনি কি বুঝেছেন? এটার জন্য এই প্রবণতাটার জন্য রাষ্ট্র দায়ী। রাষ্ট্র যখন নাগরিকগণকে আত্মরক্ষা দিতে পারবে না, সুরক্ষা দিতে পারবে না, আর নাগরিকগণ তখন নিজেদের আত্মরক্ষার জন্যই একতাবদ্ধ হবে এবং একতাবদ্ধ হয়ে অপরাধীকে বেঁধে রাখবে। সরকার বলছে কালকে না আজকে দেখলাম কোনখানে লেখা আছে যে এখন থেকে নিয়ে সিভিল কাপড়ে আর পুলিশের সঙ্গে অপারেশন হবে না। গত 6 বছর যাবত আমরা এটা প্রতিবাদ করি। সরকারের তরফ থেকে এটা বলা হয় নাই। না, সরকারের তরফ থেকে এটা বলা হয় নাই। পেপারে আসে না, সরকারের তরফ থেকে এটা বলা হয় নাই। সরকারের আমাদের নাম পেপারে কি আসছে? পেপারে আসছে যে সাদা পোশাকে
না, না, আইন না, শৃঙ্খলা না, বাহিনীর না, যে না, এটা বলা অপারেশন হয়নি। হয় সেই এটা- সাদা পোশাকের অপারেশন রহিত করা হইল এটা অভিমত, না। এটা অভিমত। অভিমত না পেপারে আসলে না, না, এখন তো প্রকাশ নাই। টক শো এটা অভিমত, করে এটা আমিও জানতে দেখেছি। পারতেছি না, না। না, এটা অভিমত। কারণ হচ্ছে কে মত দিয়েছে এটা, তাহলে আমরা একটু পরীক্ষা করি। সরকারি পক্ষ থেকে এসছে। আমরা ওসব কারণ পাইনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পলিসি মোতাবেক পুলিশ বাহিনী বা বিজিবি বা র্যাব ইনারা সিভিল কাপড় পরে সাধারণ নাগরিকের মতো সরকারি অস্ত্র নিয়ে অপারেশনে যেতেন, যেটা হাইলি অবজেকশনেবল। না, এটা সারা পৃথিবীতে এটা যায়, ঠিক না। সারা পৃথিবীতে প্লেন ক্লথ অপারেশন হয়। প্লেন ক্লোজ অপারেশন সিআইএ করে, বাংলাদেশে করে না। আপনি রাত্রেবেলা যাই তুলে নেবেন বলে না, যাবে র্যাব। না, না, ইংল্যান্ডে এই যে এখন- ইংল্যান্ডে হয় নয়, না। আপনি জি, এই FBI ফাঁদে করে। আছেন, এই ফাঁদে FBI আছেন। করে। আপনি ইংল্যান্ড FBI যতদূর করে। জানেন, আমিও ততদূর জানি। আপনার জি। থেকে MI4 কমই জানি। করে। না, 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 আপনি পুরো কথা। সারা পৃথিবীতেই হয়, আমি যতদূর জানি সারা পৃথিবীতে যেখানে পুলিশ ফোর্স আছে সেখানে প্লেন ক্লথ অপারেশন হয়, কিন্তু বাংলাদেশে প্লেন ক্লথ অপারেশনের নামে অনেক কিছু হয়েছে। আমি যেটা জানতে চেয়েছিলাম, যা। এটা আমার জন্য প্রযোজ্য, আপনার আপনার জন্য জন্য। প্রযোজ্য। Exactly. আমি খালেদ মহিউদ্দিনকে আবেদন করবো, আপনাকে যদি গুম অপহরণ করতে বা র্যাব পরিচয় বা পুলিশ পরিচয় কেউ নিতে আসে, মাইক্রোবাস নিয়ে আসে বা সিএনজি নিয়ে আসে বা প্রাইভেট কার নিয়ে আসে, আপনি আপনার সর্বশক্তি দিয়ে তাদের আটকা রাখবেন। কিভাবে? আমাকে তো তারা গুলি করবে। না, হ্যাঁ, গুলি করলে আপনি লাঠি দিয়ে প্রথমে আত্মরক্ষার চেষ্টা করবেন। না, ঠিক আছে, আমি চেষ্টা করব। ঘুমের বদলা তো রাজশাহী গুম হতে পারে না। না, নিশ্চিত। ঘুমের বদলা তো গুম হতে পারে না। কিন্তু সরকারকে যদি জিজ্ঞাসা দিতে হবে। কিন্তু সরকার কোনো পরিস্থিতিটাকে বিচ্ছিন্ন এমন একটা ঘটনার দিকে শিকার নিয়ে হয়ে যাবে। কিন্তু কাউকে কেউ গুম হয়েছেন বলা চলে, কিন্তু- তার মানে এই না যে এই গুম সন্দেহকে যারা সন্দেহ করছেন তারা অন্যদেরকে ধরে নেবেন, এটা তো হয় না। না, কিন্তু আমি আপনার এক দৃষ্টি আকর্ষণ হত্যাকে করছি আরেক যে- হত্যা দিয়ে আরেক হত্যাকে দিয়ে এই কিন্তু থিওরি যুক্তি দিয়ে গ্রহণ সব করা দেশ যায় না। চলবে না। দেশ- আওয়ামী লীগ সরকার বা বর্তমান না, আপনি সরকার দেখেন- মানুষের জানের নিরাপত্তা দিতে ব্যর্থ আপনি হয়েছে। দেখেন- আমি আপনাকে যদি আবেদন এই করব, কথাটা আপনি থিওরি বলেন, দিয়ে চলবে না। যদি এই কথাটা No বলেন, theory, তাহলে sir. আমি ওই তত্ত্বের কথাই বলবো। জি। পরিসংখ্যানের হিসেবে আসেন, 2001 থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত প্রতি In no মাসে way you are বাংলাদেশে absolved of যত খুন হয়েছে responsibility. আমি তার স্যার থেকে আপনার সাথে অনেক একমত। কম এই ধরনের অপরাধ আওয়ামী লীগের সরকারের আমলে হয়েছে। আপনাদের আমি মাননীয় আপনারা প্রধানমন্ত্রী বিশেষ দূত, পরিকল্পিতভাবে মানুষ মেরে সরকার আমি প্রধানমন্ত্রী- গুম করে দিবে। আমি আমি প্রধানমন্ত্রী কিন্তু বিশেষ দূত, হতেই পারে না। আমি তো ইতিমধ্যে 414 জনের কথা বলেছি। আমি প্রধানমন্ত্রী তাদেরকে বিশেষ- পরিকল্পিতভাবে মারা হয় না, এই কথা কেউ দাবি করে বলতে পারবে না। আমি আপনি প্রধানমন্ত্রী তো তখন ছিলেন না স্যার আর্মিতে, আপনি কেমনে বলেন স্যার এটা? তো 414 জন লোক যে খুন আপনি করা কোথা হলো, থেকে বলেন, স্যার? 414 জন লোক খুন হলো, আমরা দেশের লোক কিছু বলতে আপনি পারবো না। যেটাকে খুন বলছেন আমি খুন নাও বলতে পারি। তাহলে রক্ষী বাহিনী যে খুন তাহলে করেছে, বিচার প্রক্রিয়া তাহলে যান, রক্ষী বাহিনী যে খুন করেছে, বিচার তার কি প্রক্রিয়া হবে, যান, আমি- বিচার আমি- প্রক্রিয়া তাহলে যান। স্যার রক্ষী বাহিনী যে বিচার খুন করেছে, প্রক্রিয়া তার না কি দিয়ে হবে? কাউকে খুন করবেন না। স্যার, রক্ষী বাহিনীর কি হবে এটা বলেন। কোনটা? আপনি বলেন, স্যার, যদি রক্ষী বাহিনীর খুন- কি হবে? আমি তো মনে করি বিচার বহির্ভূতভাবে যেই খুন করেছে তার বিচার আপনি হবে। রক্ষী বাহিনী শব্দটা মুখে আমি তুলে আনেন না, একদমই স্যার। একদমই আসুন। একদমই অতীতে চলে গেলাম। আমি একটু না, আমি এটা আওয়ামী লীগের যে কোনো আলোচককে দেখি, সম্মানিত স্যারের সঙ্গে আমার এই বৈতর্ক যাওয়া উচিত না। জি। পাঁচটি চলে যায়, রশি টানতে টানতে আগের শতাব্দীতে আচ্ছা, আমি চলে একটু যায়। বর্তমানে ফিরে আসি। আরে ডক্টর- বাংলাদেশকে বেঁচে থাকতে হবে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর- সামনের দিকে তাকান, তাহলে বেঁচে থাকতে হলে সামনের দিকে জি, তাকান। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সামনের দিকে তাকানোর ক্ষেত্রে যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত আরেকজন সামরিক বাহিনীর প্রধান যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি জেনারেল এরশাদ বলেছেন, আমি পত্রিকা পড়ে জেনেছি গত 4 মাসে 53 জন গুম হয়েছে, কালকে 7টি লাশ উদ্ধার হয়েছে, সবার মনে আশঙ্কা, ভয়, কারো মনে শান্তি নেই, জানি না এরপর কে গুম হবে, কার লাশ পাওয়া যাবে, কারটা পাওয়া যাবে না। মানে এক সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার লোক এবং সবচেয়ে না, বড় হতে পারে, তবে এইটা হচ্ছে জেনারেল তার এরশাদ- মতামত। এটা তো জেনারেল আসলে- এরশাদ যে কথাটা বললেন, জি। তো আমি একদিক দিয়ে আনন্দিত হয়েছি যে এই ধরনের গুম কিংবা আপনার বিচার বহির্ভূত কোনো পদক্ষেপ কোনো ব্যক্তি বিশেষের নেওয়ার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এই কথাটা তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তিনি যদি মনে রাখতেন তাহলে কিন্তু অনেক ভালো হতো। তিনি রাষ্ট্রপতি হিসেবে যে তিনি মনে রাখেন নাই, এইটা আবার আওয়ামী লীগ যে মনে রাখে নাই, সেইটা হচ্ছে আমাদের কষ্ট। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে আবার। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আমরা একটা জিনিস খুব দেখছি যে র্যাব, পুলিশ, ডিবি পরিচয় দিয়ে ইদানিং এই অপহরণ, গুমের সাথে বা বিভিন্ন ধরনের অপরাধের সাথে লোকে শনাক্ত থাকছে এবং পরে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী বলছে যে এটা তাদের কাজ না। কিন্তু আজই আমরা দেখলাম কুড়িগ্রামে অপহরণের অভিযোগে 2 পুলিশ গ্রেপ্তার হয়েছে এবং কেউ সার্ভিং, অনেকেই এর মধ্যে থাকতে পারেন বলে অনেকে আশঙ্কা করছেন। এটাকে কিভাবে আপনি দেখেন বা এটাকে কিভাবে আলাদা করা যাবে? প্রথম কথা আমি মনে করি যে এটা আমাদের জন্য আপনার লজ্জাজনক কথা। আমি মনে করি এর অর্থ হলো এই যে আমরা যারা নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে কাজ করেন তাদের যথাযথভাবে সকল ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে সক্ষম হয় নাই। যদি সকল ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে সক্ষম হতাম তাহলে এটা ঘটতো না। এটা ঘটার পরেও যে কথা আমি বলতে চাইবো তা হলো ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা।
এবং আমি মনে করি এই ধরনের ঘটনা কিন্তু শুধু এদেশে নয়, অন্য দেশেও ঘটে থাকে। এবং এই ধরনের ঘটনা কেবলমাত্র পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে সংশ্লিষ্ট করে না, অন্য ক্ষেত্রেও ধরে। অন্যান্য আপনারা যারা পেশি শক্তিতে বলি কাজ করেন কিংবা দুর্বুদ্ধিতে আমি মনে করি দুর্বুদ্ধিতে প্রভাবিত হয়ে কাজ করেন, তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে পারেন। তো এটা সেভাবে বিবেচনা করে আমাদের অগ্রসর হতে হবে। তবে একটি কথা বলা দরকার এই প্রসঙ্গে, সেটা হলো এই যে প্রশিক্ষণের উপর আমাদের আরো নজর দেওয়া উচিত। প্রশিক্ষণের উপর নজর দেওয়া উচিত। এটা শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে আমি মনে করি এই নজরটা আমরা সাম্প্রতিক কালে আমরা খুব একটা দিয়েছি বলে আমি সাম্প্রতিক কাল বলতে আপনার গত 20 বছরের কথা বলবো, দিয়েছি বলে আমরা দাবি করে বলতে পারি না। আপনি প্রশিক্ষণের উপর জোর দিয়ে থাকেন। আপনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখনও আপনি প্রশিক্ষণের কথা অনেকবার বলেছেন, কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রশিক্ষণের চেয়ে বেশি পুলিশের উপর প্রভাব, সেটা রাজনৈতিক, অরাজনৈতিক, টাকা পয়সা এবং বিভিন্ন রকম ভয়ভীতির প্রভাবটা অনেক বেশি থাকে বলে আমাদের পারসেপশন। বিষয়টা এভাবে বিবেচনা করুন, পুলিশ কিন্তু সমাজেরই একটি অংশ, সমাজে বাস করে এবং সমাজে একটি বিশেষ দায়িত্ব পালনে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখানে যদি রাজনীতি থাকে, এখানে যদি চাপ থাকে, এখানে যদি প্রভাব প্রতিপত্তির বলয় থাকে, তাহলে পুলিশও সেই বলের বাইরে কাজ করবে, এটা আশা করা ঠিক নয়। তবে হ্যাঁ, এই সকল প্রভাব প্রতিপত্তির বাইরে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালন, এটা প্রজাতন্ত্রে কর্মরত সকল কর্মচারীর দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন সম্পর্কে চেতনা বৃদ্ধি করার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। এবং এক্ষেত্রে আমি মনে করি এটা কেবলমাত্র সরকারের নয়, এক্ষেত্রে যত রাজনৈতিক দল আছে তারা এখনকার অবস্থায় অবলোকন না করে সামনের 10 বছর 15 বছর কথা চিন্তা করে যদি এক সূত্রে কাজটি করেন, তাহলে আমার মনে হয় আমরা এমন একটি প্রজন্ম উপহার দিতে পারবো যে প্রজন্মের প্রতিকূলে এই ধরনের কথা কোনোদিনই উত্থাপিত হবে না। জেনারেল ইব্রাহিম, একটি কথা এখন বেশি শোনা যাচ্ছে এই অপহরণ গুমের পাশাপাশি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই ক্ষেত্রে আপনি মনে করেন যাদের সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটি সরাসরি যোগ আছে, সেই র্যাব, যেটা আবার বিএনপির সময় সৃষ্টি, সেটাকে আপনি মনে করেন আনুষ্ঠানিকভাবে র্যাবকে বিলুপ্তির কথাও বলা হচ্ছে, আপনি কি সেটা সমর্থক, না আপনি মনে করেন যে র্যাব থাকুক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড? ওই প্রশ্নে কিছু যোগ দিতে জি পারি? জি প্লিজ প্লিজ। কারণ ওই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা একটু ডিপে যাওয়ার পয়েন্ট জায়গা আছে। সেটা হলো, আমার মূল্যায়নটা এরকম, পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, তাদেরকে যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় যারা আছেন তারা ওই কাজে লাগান যে কাজটা প্রকাশ্যে আপনি স্বীকার করে নেবেন না। যে তুমি রাত্রেবেলা যাও সিভিল কাপড়ে ওকে উঠায় নিয়ে আসো, তুমি রাত্রেবেলা যাও সিভিল কাপড়ে ওকে এটা গুম করে আসো, তুমি রাত্রেবেলা যাও ওরে বাইন্দিয়া নিয়ে আসো, ওরে মেরে আসো, তখন আমি দুটো পয়েন্ট বলবো, এটা একটা, তখন তারা আশকারা পেয়ে যায়, লাই পেয়ে যায়। এবং আপনি যিনি সিনিয়র, আমি যদি এই অর্ডার দিই মেজর জেনারেল ইব্রাহিম আমার অধীনস্থ ক্যাপ্টেন সাহেবকে, তখন ক্যাপ্টেন সাহেবের কাছে আমি কিন্তু জিম্মি হয়ে যাই, কারণ সে আমার এই দুর্বলতাটা জানে। আপনি আমার দিয়ে এত কাম করাইছেন আর এখন আপনি আমার এটার খোঁচা দিচ্ছেন। দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আনফরচুনেটলি আপনাদের আমলে শুরু হয়েছে, বিএনপি আমলে, আনফরচুনেটলি বিএনপি আমলে না, এটা শুরু হয়েছে পাকিস্তানের 47 থেকেই তিল তিল করে অনেক বড় বাহিনী সৃষ্টি হয়েছে, যে বাহিনীটা করা হয়েছিল অত্যন্ত সৎ উদ্দেশ্যে, এবং সেখানে সৎ এবং অসৎ লোক সব মিশে গেছে। ওনার একটা কথা অত্যন্ত মূল্যবান, সারা বাংলাদেশের নৈতিক অধঃপতন এত বড়, প্রাইমারি স্কুল শিক্ষক হইতে হলে ঘুষ দিতে হয়, পুলিশের এসআই হইতে হলে ঘুষ দিতে হয়, এখন শুনছি নকল প্রতারকরা আর্মি সিপাহীতে ভর্তি করার জন্য প্রতারণা করে ঘুষ চায়, আপনার মিডিয়াতে যাওয়ার জন্য ঘুষ দিতে হয়, পত্রিকার হকার হওয়ার জন্য ঘুষ দিতে হয়, ট্রাফিক সার্জন হইতে হলে ঘুষ দিতে হয়, ডাক্তারের চেম্বারে রুগী এনে দেওয়ার জন্য তাকে দালালি দিতে হয়। এই বাংলাদেশে অবৈধ টাকা লেনদেন এমন একটা পর্যায়ে যে এখানে উনি যেটা বলেছেন কথাটা সত্য, কিন্তু এখানে পয়েন্ট আরেকটা আছে। আপনি কিন্তু বলি নাই, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী বাহিনীকে আপনি কি দিচ্ছেন, খুল্লা ওপেন হ্যান্ডস দিয়েছেন। মনে করেন একটা মার্ডার কেস আপনি দিচ্ছেন, খালেদ মহিউদ্দিন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর 2 জন আসামি এবং আরো 100 জন যাহাদিগকে আমরা দেখিলে চিনিব। এই যে খোলা একটা রাস্তা দিয়ে দিলেন পুলিশ বাহিনীর জন্য, এটা কি প্রযোজ্য ছিল? এটা এই সরকার করেছে। ফলে কি হয়েছে, আপনি এমন একটা ঘুষ বাণিজ্য বাংলাদেশে এই মুহূর্তে চলছে, এমন ঘুষ বাণিজ্য, মানুষ বাড়িঘর বেচা স্ত্রী পুত্র নিয়ে পলাইয়া পুলিশের হাত থেকে বাঁচতে পারতেছে না। এই প্রসঙ্গে পুলিশ তো দায়িত্ব হলো ভালো কাজ করার, ভালো কাজও তারা করছে, কারণ ঘটনা যখন ঘটছে তারা তো আসামি বানাবেই। এই বিধানটা তো কোনো সিনিয়র দেখতেছে না, এই বিধানটা তো সিনিয়রদের দেখার বিষয়। সারা বাংলাদেশে আমি যা বলছি, আপনি মিডিয়ার লোক,
আমি একটি কথা বলছি না যেটা মিডিয়াতে রিপোর্টেড নয় এবং আলোচিত নয়। আমরা এটাতে একদম স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক ডক্টর মহিউদ্দিন খান আলমগীর জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এভারেস্টের চূড়ার লোক। উনি কি জানবেন না? উনি নিশ্চয়ই জানবেন। 9000 মিটার 9000 ফিটের বেস ক্যাম্পে কি হচ্ছে ওনার জন্য কষ্টকর। না, উনি বেস ক্যাম্পেই থাকেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন না কেন, তিনি আপনার স্বর্গচূড়ায় অবস্থান করেন না। আর শেষ করে দিই, এবং যে গতকাল ছিল কথাটা- কিন্তু 30 এপ্রিল। 30 এপ্রিলের ইনকিলাব পত্রিকাটা পাইলে আপনাদের তালিকা দিতাম। ইনক্রিমেন্টাল রেট, এই যে গুম, হত্যা, না, এটা- এগুলার কেসের সংখ্যা যে বেড়েছে, এটা- এটা গতকালকের ইনকিলাবে ছিল। এটা আইন সালিশ কেন্দ্রের ইয়াতেও ছিল ইয়াতে একটা এবং ছিল। ইনকলাব পত্রিকা সম্ভবত এই ক্ষেত্রে আপনার উত্থাপনীয় শ্রেষ্ঠ পত্রিকা নয়, অন্য পত্রিকাও না, প্রথম আলো, আছে। কালের কণ্ঠ, সমকাল প্রত্যেকটি যে কথাটা পত্রিকায় বলা এটা- দরকার All papers। যে কারণ এটা তো- জেনারেল ইব্রাহিম যে কথাগুলো বললেন, ঘুষ বেড়েছে, দুর্নীতি বেড়েছে, মানুষের ভয় বেড়েছে, এত সত্ত্বেও কিন্তু এদেশে 16 কোটি লোক আছে। এত সত্ত্বেও 16 কোটি লোকের আপনার পরিশ্রমের ফলশ্রুতিতে, উৎপাদনশীলের ফলশ্রুতিতে আমাদের জাতীয় আয়ের বার্ষিক প্রবৃদ্ধি 6.4 যেটা এর আগে কোনোদিন কোনো শরীর শাসনের আমলে হয়নি, সেটা কিন্তু অর্জিত হচ্ছে। কিন্তু ডক্টর মহিউদ্দিন খান এবং এত আলমগীর সত্ত্বেও- ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এই কাজেই বক্তব্যে এত কিন্তু আমরা নিরসমান- খুব সান্ত্বনা পাই না। না, সান্ত্বনার প্রশ্ন না। আমার কিন্তু আমি যে যখন কথা বলেছি, নিরাপত্তার অভাব, আমি তো তখন শেষ করি নাই। figure- আমি নিরাশ হইনি। হ্যাঁ, এখন যে অবস্থা আছে বা এর আগে যে অবস্থা ছিল তার থেকে উন্নত অবস্থায় আসার পরিধি যথেষ্ট বিস্তৃত আমাদের জন্য। আমাদের আপনি সবাইকে নিরাশ চেষ্টা হন নাই, করতে কারণ হবে। আপনি তো victim কিন্তু নন। নিরাশ হয়ে- ডক্টর আলমগীর, আপনি আমাকে victim যদি নন। বলেন যে আমি আমি- ভিকটিম নন, তাহলে আমার মনে হয় আপনি ভুল আপনি এই করবেন। সময়ের ভিকটিম নন, এই আমি সময়ের সময় victim- নয়। এই সময়ের victim আমি- জেনারেল ইব্রাহিম, আমি- না, না, এই সময়ের না। ভিকটিম খালেদ মহিউদ্দিন। আপনি আমরা জেলে কিন্তু যান নাই, নিরাশ। আমি জেলে গিয়েছিলাম এবং দুই কারণে গিয়েছিলাম এবং দুবারেই মহামান্য সুপ্রিম কোর্ট আমাকে বলেছে থেকে নির্দেশ নেওয়া হয়েছে। কাজে আমাকে যদি বলেন যে আপনি ভিকটিম নন, তাহলে বোধহয় খুব না, একটা আপনি বোধহয় এই সময়ের ভিকটিম না, আমি সত্য সেটা কথা মেইন বলা করতে হবে না। চেয়েছি, কিন্তু এই সময় কিন্তু আসলে আতঙ্ক এবং এই যে কোনো এই সময় বলতে আপনি বুঝাচ্ছেন যেখানে শীতললক্ষার লাশ পড়তেছে, খিলগাঁও ফ্লাইওভারের লাশ পড়তেছে, এরকম একটা সময় আর কি। এটা তো তার ওনার থাকার কথা না। আল্লাহ তাআলা প্রত্যেক সমাজের মধ্যে বিভিন্ন স্তর দিয়েছে। এটাও আমাদের সমাজ ব্যবস্থা এরকমই, কিছু করার তো নাই। কিছু লোক বেশি প্রিভিলেজ, কিছু লোক কম প্রিভিলেজ। মারা যাচ্ছে তারা গণমানুষ, কিন্তু এখন বক্তব্য দাঁড়াচ্ছে মহাখালী ডিএইচএস এর আমি, গুলশানের তিনি, কেহই নিরাপদ না। আমি এটাই বলতে চাচ্ছি। আর এজ টাইম পাসেস সুনীতি যেমন বাড়ে, মানুষের প্রশাসনিক দক্ষতা যেমন বাড়ে বা বেড়েছে, দুর্নীতিও বেড়েছে, কুশাসনে বেড়েছে। আমি শুধু এটাই বলতে চাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলে এত অপরাধ ছিল না, আর উনার আমলে মোবাইল ফোনও ছিল না। অর্থাৎ প্রশাসন যেমন বেড়েছে, টেকনোলজি বেড়েছে, মানুষের দুষ্টবুদ্ধিও বেড়েছে, দুঃসাহসও বেড়েছে, যার জন্য সাধারণ মানুষ নিপীড়িত, নির্যাতিত। এজন্য এটা যত সকলকে- তাড়াতাড়ি বর্তমান সরকার স্বীকার করবে, ততই এই সরকারের জন্য মঙ্গল। এটা স্বীকারের প্রশ্ন না। এটা কথা হলো যে এক্ষেত্রে আপনার, আমি মনে করি যে আমাদের এই আইন অমান্য করার যে একটা প্রবণতা মাঝে মাঝে আমরা লক্ষ্য করছি এবং এর ফলশ্রুতিতে যে আপনার কতগুলো বিচ্ছিন্ন ঘটনা মাঝে মাঝে ঘটছে, এই সকল কিছু যদি সময়ের ব্যাপ্ত পরিসরে আপনি প্রতিরোধ করতে চান, তাহলে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কিন্তু সকল অপরাধকে বিবেচনা করতে হবে। একটি লোক অপরাধ করলে আপনি শাস্তি দিতে ছুটে আসেন, আমি পুলিশ বাহিনী পাঠাই, মেজর জেনারেল তার আপনারা আপনার বন্দুক কামান নিয়ে ঝনঝন বাজিয়ে দেন, কিন্তু যে কথা আমরা মনে রাখি না কোনো ক্ষেত্রেই, সেটা হলো যে লোকটি যে অপরাধ করলো কেন করলো, আমি কি সমাজে তাকে সমান সুযোগ দিতে পেরেছিলাম, আমি কি তাকে সংসদের সুযোগ দিতে পেরেছিলাম, এই প্রশ্ন কিন্তু আমরা কোনো কালেই উত্থাপিত করে নিই আমাদের অপরাধ তত্ত্বের বিবেচনায়। আমি মনে করি এখন সময় এসেছে এটা উত্থাপন করার। একটি লোক চুরি করে, কেন চুরি করে দেখতে হবে, তলিয়ে দেখতে হবে। ঠিক তেমনি যদি সে প্রথমবার চুরি করে ধরা পড়ে, তাকে সংশোধনের তার সুযোগ রাখতে হবে। এটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা করিনি, এটা করার দিকে যথাযথ মনোযোগ দিতে হবে বলে আমি মনে করি। কিন্তু ডক্টর মহিউদ্দিন আলমগীর, আপনি এখানে তো একটা খুবই ব্যাখ্যা দিয়ে দেই। আপনি তো খুবই আপনি একটা যোগ আদর্শ দিন। সমাজের কথা বলছেন। জি, আপনি যোগ দিই ওনার জি, কথার জি, সঙ্গে। একটু। আমরা ছিনতাইয়ের কথা শুনি, মজার কথা আর কি। পুরান ঢাকার লোকটার গল্প হয়তো আপনি অবশ্যই অতীতে শুনেছেন, যে লোকটা গুলি খেয়ে মরে গেছিল, গালের এখান থেকে গুলি লেগে গালের এই পাশ দিয়ে বেরিয়ে গেছিল, চোখ রক্ষা হালার হয়েছে। চোখ দিয়ে বেঁচে গেছে, আল্লাহ বড় মেহেরবানি করছে। এখন আমাদের সমাজের ঠিক অনেকটা এরকম হয়েছে আর কি, যে লাশটা ভাইসে ওঠে নাই, খিলগাঁ ড্রাই জায়গায় পাওয়া গেছে, পৌঁছে নাই। আমি বলতে চাচ্ছি ওনার কথাটার সঙ্গে, ছিনতাইকারীরা ছুরি দিয়ে রিক্সার থেকে ভদ্রমহিলাদের ব্যাগ নিয়ে যায়, অথবা সিএনজি থেকে নিয়ে যায়, 20,000 টাকা পায়, 10,000 পায়, সয়নার গনা পায়, কিছু পায়, কোনো সীমা নাই। আর যে ভদ্রলোক কলমটা নিয়ে সেক্রেটারিয়েটে বা কোনো অফিস আদালতে বসে থাকার বলে যে তুই এত টাকা না দিলে আমি সাইনটা করবো না, এটা কোন ধরনের চিন্তাই?
উনার কি বাধ্যকতা পড়েছে এই ডাকাতিটা করা? সকল সরকারকেই দায়িত্ব নিতে হবে, সকল সকল সিনিয়রকে সরকারকে দায়িত্ব দিতে হবে এবং সে সকলকে দায়িত্ব নিতে হবে, সচেতন ভাবে এগিয়ে আসতে হবে। এবং যারা এবং সিনিয়র ক্ষেত্র বিশেষে সময়ান্তরে যারা সময়ান্তরে আপনার এই কিন্তু আপনার আপনারা কি সত্যি মনে করছেন যে আপনারা দুজনেই বলছেন যে সকলের এই জেনারেল ইব্রাহিম বলছেন যে এটা খুবই সংকটময় একটা পরিস্থিতি, আপনি বলছেন সকলেরই দায়িত্বশীল হতে হবে, কিন্তু যেই ব্লেম গেম আমরা দেখছি সেই ব্লেম গেমের মাধ্যমে কি আসলে সবাইকে সমানভাবে নিয়ে আসা সম্ভব? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি এবং পাশাপাশি এইটিও জানতে চাইবো যে প্রসঙ্গটি আসলে তুলেছিলেন জেনারেল ইব্রাহিম, আমরা এই বিষয়টা আলোচনা করব যে ছাত্রলীগ, যুবলীগ বা অন্যান্য অঙ্গ সংগঠনগুলিও কি সরকারের খুব নিয়ন্ত্রণে আছে কিনা। র‍্যাব সদর দপ্তরে ছিনতাইকারী কামাল তথ্য দিয়েছিল যে যুবলীগ নেতার নির্দেশেই এই জঙ্গিকে ছিনতাই করার কথা, ত্রিশালে তারা এই আদিষ্ট হয়েছিল। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে বিরতি নিয়ে ফিরবেন। জি, বিরতি নিয়ে ফিরে এসে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। ফিরলাম। আজকের বাংলাদেশে সরকারি দলের নিয়ন্ত্রণে সহযোগী সংগঠনগুলি আছে কিনা, বিশেষ করে আমাদের এই কথাটি আরো বেশি মনে আসছে যখন র‍্যাব সদর দপ্তরে ছিনতাইকারী কামাল তথ্য দিচ্ছে যুবলীগ নেতার নির্দেশে ত্রিশালে জঙ্গি ছিনতাই করা হয়েছে। এই প্রশ্ন কি আমাকে করছেন? একটা কথা বলা দরকার। আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে যখনই কোনো দোষী কিংবা অপরাধী ধরা পড়েন তখনই তিনি আত্মরক্ষার্থে বলে থাকেন বা বলতে চেষ্টা করেন যে সরকারি দলের সদস্য হিসাবে কিংবা প্রতিরক্ষণে কিংবা নির্দেশে বা প্ররোচনায় তিনি কাজটি করেছেন। যে ভদ্রলোক বা যে আপনার আপাত দৃষ্টিতে অপরাধী আপনার র‍্যাব সদর দপ্তর যে এই কথা বলেছেন, তিনি কি উদ্দেশ্যে বলেছেন এটা কিন্তু খুঁজে বের করার প্রয়োজন এবং সেই কাজটি কিন্তু র‍্যাব করছে। আমি মনে করি এই ক্ষেত্রে যে উক্তি করা হয়েছে তার পেছনে কি মনোবাঞ্ছা সেই ব্যক্তির ছিল তা অচিরেই র‍্যাব উদ্ঘাটিত করে জাতির সামনে প্রকাশিত করবে। জেনারেল ইব্রাহিম, বাংলাদেশের মানুষের মধ্যে নিরাপত্তার অভাব আছে, বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে, এটাকে বৃহৎ রাজনৈতিক জোট হিসাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা কোনো পরিকল্পনা কি আপনাদের এই মুহূর্তে আছে? রাজনৈতিকভাবে মোকাবেলার হলো রাজনৈতিক পদক্ষেপগুলোর জন্য কোনটা আক্রমণাত্মক আর কোনটা আত্মরক্ষামূলক, এই ডিভাইডিং লাইনটা, বিভক্তিকারী লাইনটা খুব স্পর্শকাতর এবং আবছা। সেই জন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি এই নিরাপত্তা বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে সেটাকে ভুল বোঝার সম্ভাবনা আছে। একটা প্রাথমিক পদক্ষেপের কথা 19 দলীয় জোট নেত্রী মাননীয় বেগম খালেদা জিয়া বলেছেন যে তোমাদেরকে যদি, যেমন উদাহরণ দেই, উত্তরবঙ্গের কোন শহরটার কথা বলেন তো আমি ভুলে যাচ্ছি, না যেই শহর এখন থেকে 5, 6, 7, 8 বছর আগে প্রথম আলোতে বড় বড় নিউজ ছিল, হুইসেল ও লাঠি পার্টি, লাঠিবাসী, নাটোর। অর্থাৎ যখন সরকার তাদেরকে সুরক্ষা দিতে পারছিল না তখন বাজারের সকল সদস্য ওই কমিউনিটির লোকেরা নিজেদেরকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছিল। সেটা সমাজে ছড়িয়ে যাবে। যদি সমাজে এটা ছড়িয়ে যাবে কেন? যখন সরকার দিতে পারবে না। এখন যে প্রবণতাটা আমি দেখছি, আমার যা মনে হচ্ছে, আমাকে যদি প্রমাণ দিতে বলেন আমি প্রমাণ দিতে পারবো না, কারণ অনেকগুলো জিনিস পারসেপশন এবং মিডিয়া পত্রিকার উপর নির্ভর করে। আমি রাজনৈতিক মোকাবেলা বলতে আমরা বলতে চাচ্ছি যে ধরেন সরকারকে আগামী নির্বাচন করতে বাধ্য করা, জনগণের মধ্যে জনগণকে সম্পৃক্ত করা, যেগুলি আমরা শুনেছিলাম হাজারের নির্বাচন, এমন একটা বাক্স খুললেন যে বাক্সের গভীরতা মাপার রশি আপনার টেবিলে নাই। সেটা হলো এরকম যে এই বিশ্বের ভারত এবং রাশিয়া ছাড়া এই বিশ্বের কোনো গণতান্ত্রিক সরকার বলে নাই যে নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন। আইনানুগভাবে নির্বাচন করতেই হতো, আপনি করেছেন। আমি ছোট্ট একটা কথা এখানে তুলে ধরার জন্য আপনার সামনে আমি বাংলাদেশ বর্তমান রাজনৈতিক সরকারকে আমার পক্ষ থেকে একটা অভিযোগ দিচ্ছি যে আপনারা 2-3 বছর আগের থেকে পরিকল্পনা করতেছিলেন যে 2013 সালের ডিসেম্বরে বা 14 জানুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে আপনি কেমনে পার পাবেন। একটা উদাহরণ দিচ্ছি, এখন থেকে 5-6 বছর আগে আপনি জানেন যে আরপিওতে সংশোধন আনা হয়েছিল, না ভোটের ব্যবস্থা। তার একটা কারণ ছিল। কথাটা কেন এখানে তুললাম, আপনি যে বললেন 153 জন প্রতিনিধি যদি বিনা ভোটে নির্বাচিত হয়, আপনি বলতেই পারেন প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন, তর্কে আমরা গেলে সময় নষ্ট হবে। এটা আমি সূক্ষ্ম কথাটা বলছি, যেটা বিশেষ কেউ বলে না। এই 153 জন অনেক টক শোতে শুনেছি বলে আপনারা নির্বাচনে না আসলে কি আমরা বুড়ো আঙ্গুল চুষবো? তারা তো নির্বাচিত হবেই। সংবিধানে বলা আছে প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে। আরপিওতে বিধান আছে যদি আর কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া না যায় তাকে বিজয়ী ঘোষণা করা যেতে পারে। এখানে আমরা আরপিওকে গুরুত্ব দিয়েছি এবং তাদেরকে বিজয়ী ঘোষণা করেছি।
কিন্তু মনে করুন যে না ভোটের বিধানটি যেটা এখন থেকে 7 বছর আগে দেওয়া হয়েছিল এবং একটা নির্বাচনে সেটা বহাল ছিল, সেই বিধানটি থাকতো, এটা কিন্তু বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশন যোগ সাজসে সেটা তুলে না দিয়েছে। ভোটের বিরুদ্ধে না, কোন এটা ঠিক নির্বাচনে নয়। ছিল? আপনি 7 বছর আগে কথা বলেছেন। 7 বছর আগে কথা বলেছেন। না, না ভোট ছিল না। শিওর ছিল, আমি তো ক্যান্ডিডেট ছিলাম না, ভাইয়া। না ভোট ছিল না। ছিল। বাংলাদেশে আরেকজন candidate আমি আছেন, ছিলাম। দেখুন, আমি বলছি, স্যার আমি শেষ করি। শেষ করেন, করেন, তো ঠিক আছে। ফলে কি হলো, তাহলে 153 জন ক্যান্ডিডেটের জন্য আপনাকে কিন্তু ব্যালট পেপার ছাপাতেই হতো এবং সেখানে 2টা মার্কা থাকতো, একটা উনার নিজের মার্কা, আরটা লেখা থাকতো দন্তিয়া নয়াকার না। জনগণ বলতে পারতো যে না, উনি একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেও উনার প্রতি আমাদের আস্থা আছে বা নাই। আপনি সেই সুযোগটা তুলে দিয়েছিলেন কেন? আপনি এই 2-2.5 বছর আগের থেকে এই ষড়যন্ত্র করছেন কেমনে এই নবম নির্বাচন পার হবে। এবং সেই ষড়যন্ত্রে বিএনপি তার পার্ট প্লে করলো, যে না নিয়ে নির্বাচন ফাঁদে পা দিল। বলতেই পারেন, আজকের পেপারে লিখছেন রওশনের ফাঁদে এরশাদ, এখন পিছনে চোর পালালে বুদ্ধি পারবে, এটা বলে আপনার সঙ্গে তর্ক করার জায়গা তো নাই। আপনি বলছেন অতএব একটা আগাম নির্বাচন শুধু নয়, সংলাপের পর সুন্দর পরিবেশ এনে সকল দলের অংশগ্রহণের একটা ব্যবস্থা বের করে আপনি আগাম নির্বাচন দেওয়াটা ফরজের উপরে যদি কোনো শব্দ আমাদের পরিভাষায় থাকতো আমি সেটা বলতাম, এবং সেটা রাজনীতির স্বার্থে, দেশের মানুষের কল্যাণের স্বার্থে, দেশের ভাবমূর্তির স্বার্থে। আগাম নির্বাচনের যে দাবি উঠেছে, এটা কোনো ব্যক্তি বিশেষের দাবি অনুযায়ী কেউ গ্রহণ করবে বলে আমি মনে করি না। আমাদের দেশের জনসাধারণ যদি এই ধরনের কোনো দাবি উত্থাপন করেন সেটা হতে পারে, এবং সেই দাবি অনুযায়ী সরকারে বিদ্যমান যে দল আছে সেই দলের তরফ থেকে সেই নির্বাচন ঘোষণা করা হয়। কিন্তু আমি এই পর্যায়ে আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো প্রয়োজন দেখছি না, দাবির কোনো যৌক্তিকতা করছি না। যারা গোস্বা করে মনে করে রেখেছেন যে আমরা নির্বাচন না গেলে অন্য কেউ যেতে পারবেন না এবং যাওয়া উচিত হবে না, তারা যদি মনে করেন যে যারা জিতে এসেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা ঠিক নির্বাচিত হন, জনগণ যে নির্বাচন গ্রহণ করে নাই, সেটা কিভাবে আপনারা না। বুঝবেন? কি হইলে আপনারা বুঝবেন? কারা? যদি সরকারে যারা আছেন, জনগণ যে নির্বাচন গ্রহণ করে নাই। এখানে আপনার যেখানে নির্বাচন হয়েছে সেখানে নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেখা গেছে 42% লোক অংশগ্রহণ করেছে। নির্বাচন কমিশনের হিসাবটা অনেকে বিশ্বাস করে না। বিশ্বাস যদি না করেন ভিন্ন কথা। আচ্ছা, confidence of the people of this country. আপনার এককালে এক বিচারপতি আজিজকে বসিয়েছিলেন, তো তখন He থেকে may also শুরু be হয়েছে। bad, agreed. হাজি, don't contest that. এখন জিততে পারলে ঢাকা 10ও আপনার ঠিক হয়ে যাবে, মাগুরাতে যে নির্বাচন হয় ভোটারবিহীন ভাবে যে সেটাও ঠিক হয়ে নির্বাচন যাবে। কমিশনের কিন্তু আপনি sense of যেখানে হেঁটে যাবেন, responsibility, আপনি যদি হেঁটে যান তাহলে বলবেন যেটা ঠিক না। যে দেখেন, নির্বাচন আমি যেটা কমিশনের বলছি, sense of আমার কথা আমাকে responsibility শেষ করতে বলেন। এত, দেখেন, আমার কথা শেষ করতে দেন, unexpected যে আমার chief কথা নির্বাচন শেষ করতে দেন, কমিশনের ছুটি কাটায়। আমার When Rome is আমার burning, কথাটা শেষ করতে দেন। Nero is আচ্ছা, playing a জি, flute. হ্যাঁ, জি, আমার কথাটা ডক্টর শেষ করতে দেন। হোসেন, কথাটা হলো যে 153 জন, যে 53 বা 54 জন সংসদ সদস্যের কথা আপনারা বলেছেন যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তার মধ্যে আমি একজন। কাজেই এক্ষেত্রে আমার মনে হয় এই আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না, 153 জনকে সমষ্টিগতভাবে বলবো, আপনারা বৈধভাবে এই প্রশ্নের You উত্তর don't enjoy the দেওয়ার, confidence of the এই people. প্রশ্নের উত্তর দেওয়ার অধিকার আমার আছে। আমার লোক, আমার জনসাধারণ, আমার নির্বাচনী মণ্ডলী আমার প্রতি বিশ্বাস আছে না আছে সেটা সেখানে যে জিজ্ঞেস করবেন। এখানে এসে আমি যদি গলাবাজি করে বলি সেটা হবে না। আমি তো মাইক নিয়ে বলতে পারবো আমি না। যে কথা বলতে আপনাদের চাচ্ছি, আস্থা আছে কি? যে এটা কথা যে বলতে চাচ্ছি, প্রতিষ্ঠান করার যে কথা কথা সেই বলতে চাচ্ছি, প্রতিষ্ঠান করে নাই। সে কথা শুনেন। কতগুলো বিষয় আছে গণতান্ত্রিক যে তত্ত্ব আছে, সেই তত্ত্ব এখন পর্যন্ত আমরা সমাধান করতে পারিনি। যেমন ধরেন 3 জন নির্বাচন করলেন, একজন 2 জন পেলেন 30 ভাগ, 2 জন পেলেন 30 ভাগ, আর বাকি আরেকজন যিনি আছেন তিনি পেলেন 40 ভাগ। তো যিনি 40 ভাগ হলেন তিনি আপনার বিজয়ী হলেন। কিন্তু এই বাকি যে বিজয়ী 3 জন, 2 জন হলেন না, তাদের ভোটটা যদি গণনা করেন তাহলে দেখবেন 30 আপনার 60 ভাগ। তো তারা তো সংখ্যাগরিষ্ঠ। এটাকে আপনার ওই যে বলা হয়, আপনার আমি অর্থনীতির ছাত্র সেইভাবে বলছি, থেকে বলা হয় থিওরি অফ রিবেল প্রেফারেন্স। তো আমি আর আপনি তো এটা চট করে করতে পারবো না। পৃথিবীব্যাপী সকল স্থানে যদি অন্য কেউ নির্বাচনে অংশগ্রহণ না করেন নির্বাচনের তফসিল অনুযায়ী, তাহলে একমাত্র ব্যক্তি যদি নির্বাচন করেন তাহলে তিনি নির্বাচিত হন। 1 আর 2 হলো এর সাথে আরো কিছু লোক একজন আছেন, তারা পাণ্ডিত্যের বহরে হোক আর যে কোনো হোক, তারা বলেন যে আপনার ওই আনুপাতিক নির্বাচন হোক বা আনুপাতিক ভোটিং হোক, যেমন ইসরায়েলে আছে একমাত্র দেশ যেখানে আছে। আপনি কি ইসরায়েলকে এখানে অনুসরণ করবেন? কিন্তু ইসরায়েলকে অন্য কোনো দেশ অনুসরণ করছে না।
তো কাজে এই ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা সকলের জন্য গ্রহণযোগ্য কোনো সমাধান না পাই, ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র আমি গোসা করে রইলাম আর আমি নির্বাচনে গেলাম না বলে অন্য নির্বাচন অবৈধ হয়ে গেল, আমার মনে হয় এই ধরনের দাবি করা অবিশ্বাস্য। কিন্তু মানে আমরা আলমগীরের মতের প্রতি সম্মান দেখাই, আমি খুশি হতাম, ব্যক্তিগত না, আমি খুশি হতাম যদি আমার সাথে নির্বাচনে অন্যরা অংশগ্রহণ করতেন। তারা অংশগ্রহণ করেন, তারা বলেছেন যে আমাদের কোনো বিরতি নিতে হচ্ছে জানাল ইব্রাহিম। আমি শুধু বলতে চাচ্ছি যে 15 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে আওয়ামী লীগ কিন্তু বাধ্য করেছিল নতুন আরেকটি নির্বাচন দেওয়ার জন্য। তখনও তারা কিন্তু মানে একটা নির্বাচনে অংশগ্রহণ করে না। বলতে চাচ্ছেন বিএনপি বাধ্য করা উচিত? না, বিএনপি বাধ্য করবে কিনা সেটা বিএনপির কাছে জানতে চাইছিলাম। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের একজন দর্শক মামুন উনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কি পারবেন নারায়ণগঞ্জে আসলে যারা মারা গেছেন তাদের প্রকৃত শাস্তির নিশ্চয়তা দিতে, এরকম একটি প্রশ্ন। আমি নিশ্চিত তিনি পারবেন। আমি নিশ্চিত দেশের শান্তি রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত আছে, যারা নিরাপত্তার দায়িত্বে আছে, তারা আজ না হোক আল এটা খুঁজে বের করতে সক্ষম হবেন। এবং আমি এই কথা স্মরণ করিয়ে দিতে চাই, যত কালই যাক না কেন, এই যে খুন, এটা কিন্তু অমার্জনীয় অপরাধ। এটা কেউ মার্জনা করতে পারবে না, এটা মার্জনা কেউ করতে পারবে না। এটা খুনের বিচার হবেই, আপনার খুনের বিচার হবেই। এবং আজকে 33 বছর 30 বছর 4 বছর মতো আমরা খুনের বিচার হবে। যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার হচ্ছে না। তারা তো মনে করেছিলেন আইন করেছি, এই করেছি, আমরা সব আমরা পতাকা উড়িয়েছি, আমরা তো সব আইনের ঊর্ধ্বে, আমরা ম্যাপ পেয়ে যাবো। কই মাপ তো পাননি। কাজে খুনের বিচার, এটা খুন করতে হবে। এবং পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে আপনার ওই খুনের বদলে খুন করা জায়েজ। জেনারেল ইব্রাহিম কি বলবেন? আপনি খুনের বিচার করতেই হবে, ইনক্লুডিং দি বিচার অফ যারা নারায়ণগঞ্জে যতগুলো হলো সেতগুলো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যারা খুন করেছিলেন, যারা এখনো বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছেন বলে আমি মনে করি। জেনারেল মঞ্জুর যুক্তিসঙ্গত কারণেই জেনারেল মঞ্জুর হত্যা, অর্থাৎ উনি যেরকম বললেন সকল হত্যাকাণ্ডে, সিরাজ শিকদার যেমন মারা গিয়েছিলেন পুলিশের হাতে, সেই সিরাজ শিকদার কেন মারা গেলেন, কেমনে মারা গেলেন, সকল কিছুকে যদি টানেন 15-20 বছর লাগুক, বাট এই জাতি যেন কলঙ্ক মুক্ত হয়। তবে আমি একটা জায়গায় রেফারেন্সটা যদি না দেই, খুনি তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মনে করুন বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী আছেন যারা 1975 সালের নভেম্বর মাসে গোপন সৈনিক সংস্থা করে উস্কানি দিয়েছিলেন অফিসার মারো। এখন আমি আপনাকে উত্তর দেই, আমরা আপনার একটা সুপারিশের সঙ্গে, স্যার আপনি তো আর এখন ক্যাবিনেটে নাই, যারা ক্যাবিনেট বর্তমানে যারা আছে এবং আপনি যখন ক্যাবিনেটে ছিলেন তখনও ছিল, এই 1975 সালের নভেম্বর মাসের বিপ্লবের যে অফিসার মারা হইলো, তার স্ত্রীকে মারা হইলো, একটা বিদ্রোহ করাইলেন, এটাও অপরাধ ছিল। নিশ্চয়ই ছিল। এবং এর আগে ষড়যন্ত্র করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন, ক্ষমতা দখল করার পক্ষে খুন করলেন, তাদেরকে বিচার করতেই হবে। এবং তাদেরকে শুধু তাই না, তাদেরকে যারা প্রত্যক্ষ রক্ষা করেছে, তাদেরকে বিচার করতে হবে। আর উনার যে আজন্ম শত্রু, যে উনাকে ফাইনালি কু করে ওনাকে ধ্বংস করে, এইটা কেন বলছেন যে উনি মার্জিনালিস্ট করছেন? মানে আপনি কি তাজউদ্দিন আহমেদ সাহেবের কথা বলছেন? যে মুস্তাকের অধীনে সেনাপতি কে ছিল? কে তাকে বলেছেন? খন্দকার মুস্তাক আহমেদ আওয়ামী লীগের মন্ত্রী, বঙ্গবন্ধুর কাছের লোক, ক্যাবিনেট মিনিস্টার, 200-র বেশি পার্লামেন্ট সদস্য ওনার প্রতি আনুগত্য প্রদর্শন করে পরবর্তী সরকার করেছে। যুক্তিসঙ্গতভাবে বলা যায়, এটা বিতর্কের বিষয় না যে আওয়ামী লীগের একটি অংশ আরেকটি অংশের বিরুদ্ধে কু করে ফেলছে। মাঝখানে আমরা বঙ্গবন্ধুকে হারাইছি, আই এম এগেইনস্ট ইট। আমি বলছি, আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই র্যাব নামক প্রতিষ্ঠান নিয়ে যে আপনি একটা প্রশ্ন তুলছিলেন হঠাৎ করে, মানবাধিকার সংস্থা বলতেই পারে যে এটা চাই না। আমি কিন্তু বলবো না, এত তাড়াতাড়ি এই ডিসিশনটা নেবেন না। এই সংস্থাটাকে আপনি ভেতরে প্রসিডিউরাল কারাপশন যদি থাকে, পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স যদি থাকে, সেগুলো দূর করুন, তাহলে এই র্যাব কিন্তু এইটা আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কাছে জানতে চাইবো যে র্যাবের এই সংস্কার সম্ভব কিনা? দেশের প্রচলিত আইন অনুযায়ী যে কোনো আপনার গুলিবর্ষণ, যে কোনো খুনের তদন্ত চূড়ান্ত পর্যায়ে গৃহীত হয় কিংবা চূড়ান্ত পর্যায়ে উপস্থাপিত হয় বিচারকের কাছে, বিচার বিভাগের কাছে। তারা সে সম্পর্কে সিদ্ধান্ত দেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের পরিধিতে নিয়ে আমি বলতে পারি যে র্যাব কর্তৃক
র্যাব কর্তৃক 2009 সাল থেকে শুরু করে যত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে কিংবা র্যাব কর্তৃক ওই তথাকথিত খুনের দায়ে যত সব অভিযোগ উত্থাপিত হয়েছে সকল ক্ষেত্রে কিন্তু বিচার বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে বা দিয়ে এসছে। কাজে এখানে আমরা যেটা বলতে চাইবো সেটা হলো এই যে হ্যাঁ, র্যাব একটা সমাজের একটি হাতিয়ার। এই সমাজে একটি হাতিয়ার দিয়ে আমি আমার শত্রুকে আমি দমন করব, আমি অপরাধীকে দমন করব, কিন্তু সে হাতিয়ার যাতে অপব্যবহৃত না হয় তাহলে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। যেমন ধরুন, আমার হাতে একটি দা আছে, দা দিয়ে আমি অনেক গৃহ কাজ করতে পারি, কিন্তু দা দিয়ে তো আমি মানুষও খুন করতে পারি। কাজে ওই হাতিয়ার যাতে অপব্যবহার নয় তার দিকে সকলকে সচেতনভাবে দৃষ্টি দিতে হবে, সচেতনভাবে এগিয়ে আসতে হবে। জেনারেল ইব্রাহিম, আপনি শেষ কথা বলেন 20 সেকেন্ড। আমার শেষ কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু এই মুহূর্তে সরকার প্রধান আছেন, ওনার প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনি সমগ্র দেশের প্রধানমন্ত্রী। আমি একজন নাগরিক হিসাবে লক্ষ কোটি নাগরিকের পক্ষ থেকে আবেদন করব যে আপনার দায়িত্ব দেশবাসীকে নিরাপত্তা প্রদান করা। ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামে যেমন আছেন, ডিজিটাল প্রোটেকশন আপনাকে দিতে হবে। 30 বছর আগের পদ্ধতিতে প্রোটেকশন নাও দিতে পারেন। জি, আমার মনে হয় যে আপনাকে আধুনিক যুগের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমি শুধু একটি কথা এই আবেদন আপনার নিকট করব, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন, যথাসাধ্য পদক্ষেপ নেবেন, এবং এই পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়ায় কেউ যেন কোনো অযথা বিলম্ব কিংবা বাধা সৃষ্টি না করে। কি ছিল আপনি বলে দেন? নিরাপদ মৃত্যুর গ্যারান্টি। নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চাই। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ দেই নাই, অন্তত সম্মানের সঙ্গে মুক্তিযুদ্ধ পরবর্তী 65, 66, 67 সালের আগে হোক পরে হোক, আল্লাহ যখন সিদ্ধান্ত দেয় তখন যেন স্বাভাবিক মৃত্যু হয়। জেনারেল ইব্রাহিম, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।